আমি খুরশিদা। প্রত্যেক দিন রাত হতেই আমার জ্যাঠানির ঘর থেকে আজব ধরনের আওয়াজ আসতো। এদিকে আমার ভাসুর তো জ্যাঠানিকে ছেড়ে বিদেশে থাকতো। এদিকে প্রত্যেক দিন অর্ধেক রাতে যখন আমার জ্যাঠানির ঘরের ভেতর থেকে আজব ধরনের আওয়াজ আসতো, তখন জানি না কেন আমার জ্যাঠানির ওপরে সন্দেহ হতো। কারণ সে তো নিজের ঘরের ভেতর একাই থাকতো, আর আমার ভাসুর তো বিদেশে থাকতো। তাহলে আমার জ্যাঠানির ঘরের ভেতর থেকে প্রত্যেক দিন অর্ধেক রাতে কিসের শব্দ আসতো? এটা ভেবে আমি সারাদিন অস্থির থাকতাম, এবং এই ব্যাপারে আমার জ্যাঠানিকে কিছু জিজ্ঞেস করার আমার সাহসও হতো না। তাই বাধ্য হয়ে একদিন রাতে আমি না পেরে যখন জ্যাঠানির ব্যাপারে সত্যি কথাটা জানার জন্য তার ঘরের খাটের তলায় লুকিয়ে বসেছিলাম, তখন কিছুক্ষণ পরেই যা দেখেছিলাম তাতে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। কারণ আমার জ্যাঠানি তো একসঙ্গে ৩ জন পরপুরুষের সঙ্গে বারবার মজা নিচ্ছিল। তারপর সেগুলো দেখার পরে আমিও নিজেকে ধরে রাখতে না পেরে খাটের তলা থেকে বেরিয়ে তাদের সঙ্গে যোগদান দিয়ে সারা রাত ধরে চালিয়েছিলাম। আমার দেখাশোনা করেই আমার বরের সঙ্গে বিয়ে হয়েছিল। তারপর আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে আসি, তখন আমার জ্যাঠানি খুব আজব ধরনের কাণ্ড কারখানা করতো। এমনিতে আমার জ্যাঠানি আমাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু সে মাঝে মধ্যে আজব ধরনের ব্যবহার করতে। আসলে বিয়ের পরে সেদিন আমার শ্বশুরবাড়িতে চতুর্থ দিন ছিল। সেদিন সকালবেলা যখন আমাদের বাড়িতে গোয়ালা দুধ দিতে আসে, তখন শাশুড়ি মা আমাকে বললেন, খুরশিদা, বাইরে গোয়ালা আছে, তার থেকে দুধের বোতলটা নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে আমি যখন বাইরে বেরোতে যাই, ঠিক তখনই আমার জ্যাঠানি আমাকে ধরে বলল, খুরশিদা, তুমি বাড়ির নতুন বউ, তাই তোমাকে এখন বাইরে বেরোতে হবে না। তুমি এখন সেজেগুজে ঘরের ভেতরেই থাকো, আমি বাইরে থেকে দুধটা নিয়ে আসছি। এই বলে আমার জ্যাঠানি আমাকে ঘরের ভেতরে যেতে বলে সে নিজে ঘর থেকে বেরিয়ে গোয়ালার কাছে গিয়ে যা করলো, সেটা দেখে তো আমার চোখ দুটো যেন কপালেই উঠে গেল। কারণ আমার জ্যাঠানি যখন গোয়ালার কাছে গেল, তখন গোয়ালা আমার জ্যাঠানির হাত দুটো চেপে ধরে না জানি এমন কি বলেছিল। আমার তো এটা দেখে খুব খারাপ লেগেছিল যে সে একজন ভালো ঘরের বউ হয়ে কিভাবে একটা গোয়ালার সঙ্গে। তারপর আবার নিজেকে বোঝালাম যে হয়তো আমি একটু বেশিই ভাবছি, হয়তো আমি ভুল ভাবছি। কারণ 4 দিনে আমার জ্যাঠানির ব্যবহার দেখে তো মনে হয়নি যে সে চরিত্রহীন হতে পারে। এদিকে আমার বর কিন্তু বাড়িতে থেকেই কাজকর্ম করত, আর আমার শাশুড়ি মা আমার বরের ও ভাসুরের সমস্ত টাকা পয়সা, এমনকি আমার ও আমার জ্যাঠানির সোনা গয়না মালিকও আমার শাশুড়ি মাই ছিলেন। আসলে বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে আসি, তার পরের দিন সকালবেলাতে আমার শাশুড়ি মা আমাকে ও জ্যাঠানিকে ডেকে বললেন, তোমাদের যা গয়না আছে সব আমার হাতে দিয়ে দাও, কারণ গয়নাগুলো আমার কাছে থাকলে সুরক্ষিত থাকবে। সত্যি কথা বলতে আমি কিন্তু এতে কিছুই খারাপ মনে করিনি যে আমার শাশুড়ি মা আমাদের সব গয়নাগুলো নিজের কাছে কেন রাখবেন। কারণ আমি এই জিনিসটা বুঝতাম যে উনি যেটা করছেন সেটা আমাদের ভালোর জন্যই করছেন। এমনিতে আমার শাশুড়ি মা আমাদের বরের ইনকাম করা সব টাকাও নিজের কাছেই রাখতেন, এবং সেখান থেকে সংসার খরচের জন্য কিছু টাকা বের করতেন, এবং বাকি টাকা নিজের কাছে জমিয়ে রাখতেন। আর বলতেন যে উনি নাকি আমাদের ভালো ভবিষ্যতের জন্য এই টাকাগুলো নিজের কাছে জমিয়ে রাখছেন। শুধু তাই নয়, এই বাড়িতে আসার পরে তো সব কিছুতেই আমার সন্দেহ হতো। এমনি জ্যাঠানি আমার বরের এতটাই খেয়াল রাখতো যে মাঝে মধ্যে আমার সন্দেহ হতো, এটা ভেবে যে আমার বর ও জ্যাঠানির মাঝে আবার কোনো অবৈধ সম্পর্ক নেই তো। কারণ আমার আসার পরেও আমার জ্যাঠানি আমার বরের ছোট ছোট জিনিসের খুব খেয়াল রাখতো। সেগুলো দেখে কিন্তু আমার মোটেও ভালো লাগতো না। এমনকি আমার বর আমার জন্য কোনো জিনিস আনলে ভাবিও আমার বরের কাছে ওই জিনিসটা নেওয়ার জন্য বায়না করতো।
সেদিন আমি ভাবি ও শাশুড়ি মা আমরা ৩ জন মিলে যখন রান্নাঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার বর ঘরে এসে আমাকে ডেকে বলল, "খুরশিদা, তোমার জন্য আজকে একটা উপহার নিয়ে এসেছি।" এই বলে আমার বর যখন ব্যাগ থেকে একটা বাক্স বের করে, তখন সে বাক্সের ভেতর থেকে একটা খুব সুন্দর নেকলেস ভরা ছিল, এবং নেকলেসটা দেখা মাত্রই আমি তো খুব খুশি হয়ে গেছিলাম। কিন্তু ওই সময় ভাবির ব্যবহার, মানে আমার জ্যাঠানির ব্যবহার দেখে আমার মোটেও ভালো লাগেনি। কারণ সে আমার নেকলেসটা দেখার পরে আমার বরের দিকে তাকিয়ে বলল, "বাহ! আমার দেওর তো আমাকে ভুলেই গেছে। ওই জন্যই তো শুধু নিজের বউয়ের জন্যই নেকলেস নিয়ে এসেছে, কিন্তু আমার জন্য কিছুই নিয়ে আসেনি। আর আমি যে তোমার বিয়ের আগে, মানে তোমার বউয়ের এই বাড়িতে আসার আগে তোমার যে এত সেবা যত্ন করলাম, তাহলে সেগুলো সব বৃথা? কারণ আজ পর্যন্ত তুমি তো আমাকে কোনো উপহার দাওনি।" ভাবির কথা শুনে আমার বর তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়েছিল, এবং আমি আমার বরের মুখের দিকে তাকিয়েছিলাম। ওই সময় আমার শাশুড়ি ভাবিকে বললেন, "তোর উপহারের কি দরকার? তুই তো এ বাড়ির নতুন বউ। সময় নষ্ট না করে গিয়ে রান্নাঘরের কাজকর্ম করো।" তারপরে শ্বশুরবাড়িতে এইভাবে বেশ কিছুদিন কাটার পরে একদিন আমি যা দেখেছিলাম, সেটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। তাও আমি সব কিছু চুপচাপ মুখ বুজে সহ্য করছিলাম, এবং আমি যা দেখেছিলাম সেটা আমি কাউকেই বলিনি। কারণ আমি ভেবেছিলাম একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে জানি না কেন আমার বর লুকিয়ে লুকিয়ে ভাবির সঙ্গে দেখা করত, এবং এই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম যে আমার বর আমার থেকে লুকিয়ে ভাবির সঙ্গে দেখা করে, এবং এইভাবে আমাকে মিথ্যে কথা বলে ভাবির সঙ্গে দেখা করে, এবং এইভাবে আমাকে মিথ্যে কথা বলে ভাবির সঙ্গে লুকিয়ে দেখা করার মানেটা কী ছিল? কারণ আমরা সবাই তো একসঙ্গে একই বাড়িতে থাকতাম। তাহলে আবার আমার বর কী কারণে আমার জ্যাঠানের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করত? এটা জানার জন্য আমি আমার বরের পেছন করতে শুরু করেছিলাম, এবং আমার বর এটা জানতো না যে আমি তাকে সন্দেহ করতে শুরু করেছি। তাই সেদিন রাতে আমি যখন বরকে জড়িয়ে ধরে শুয়েছিলাম, তখন অর্ধেক রাতে আমার বর আমার হাতটাকে তার শরীর থেকে সরিয়ে চুপচাপ লুকিয়ে আমাদের ঘর থেকে বেরিয়ে পড়ল। আমার বর ভেবেছিল আমি হয়তো গভীর ঘুমে আছি, কিন্তু সে জানতো না যে আমি তো ঘুমানোর নাটক করছিলাম। তারপর আমার বর যখন চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে যায়, তখন আমার বরের ওপরে সন্দেহ হয়েছিল। তাই বরের রুম থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমিও নিজের ঘর থেকে বেরিয়ে বরের পেছন করতে শুরু করেছিলাম। তারপর আমি যখন ঘর থেকে বেরোলাম, তখন ভাবির ঘর থেকে আজব ধরনের আওয়াজ শুনতে পেলাম। তখন আরও বেশি সন্দেহ হয়েছিল যে আমার বর তাহলে নিশ্চয়ই এত রাতে লুকিয়ে তার ভাবির ঘরেই গেছে। কারণ আমার ভাসুর তো অন্য শহরে থাকতো। তাহলে এত রাতে আমার জ্যাঠানির ঘরের ভেতরে কে ছিল? আমি যতই জ্যাঠানির ঘরের দিকে পা বাড়াচ্ছিলাম, ততই আমার বুকের ভেতরটা দুরু দুরু করে, এবং এই উৎসুকতা বেড়েই যাচ্ছিল এটা জানার জন্য যে আমার জ্যাঠানির ঘরের ভেতরে কী চলছে। ওইদিকে আমার শাশুড়ি তো নিজের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছিলেন। তারপর আমি যখন জ্যাঠানির ঘরের দরজার কাছে দাঁড়িয়ে তার ঘরের দরজায় কান লাগিয়ে এটা জানার চেষ্টা করলাম যে সে কি ফোনে ভাসুরের সঙ্গে কথা বলছে, নাকি তার ঘরের ভেতরে আমার বর আছে, নাকি কোনো পরপুরুষ আছে, এবং আমার বরই বা চোরের মতো ঘর থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল। আমার মনে এতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যেগুলোর উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি যখন দরজায় কান লাগালাম, তখন খুব আজব ধরনের আওয়াজ শুনতে পেলাম,
এবং সে আওয়াজ শুনে প্রথমে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। পরে আমি বুঝে গেছিলাম যে আমার জ্যাঠানি নিশ্চয়ই কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে। তারপর আমার মনের সন্দেহ যখন আরও অনেক বেশি বেড়ে যায়, তখন থাকতে না পেরে দরজায় যে ছোট্ট দেখে ফুটো ছিল, সেই ফুটোতে যখন নিজের চোখটা রাখলাম, তখন আমার পুরো শরীর কেঁপে উঠল ভেতরে যে দৃশ্য দেখে। কারণ সত্যি আমার জ্যাঠানি দুইজন পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল এবং তাদের মধ্যে একজন দুধওয়ালা ছিল, যে দুধওয়ালা আমাদের বাড়িতে দুধ দিতে আসতো। শুধু তাই নয়, আমি ভেতরের সম্পূর্ণ দৃশ্যটা দেখেছিলাম এবং ওই দুধওয়ালাকে আমার জ্যাঠানির হাতে নগদ 50,000 টাকা দিতেও দেখেছিলাম। আমি তো এটা দেখে খুব আশ্চর্য ছিলাম যে আমার জ্যাঠানি একজন ভালো ঘরের মেয়ে ও বউ হওয়া সত্ত্বেও এত নোংরা কাজ কীভাবে করতে পারেছিল এবং আমার ভাসুরকে ঠকাচ্ছিল। শুধু ভাসুরকেই নয়, আমাদের সবাইকেই সে ঠকাচ্ছিল। এবং সব কিছু নিজের চোখে দেখার পরে আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার জ্যাঠানি দেহ ব্যবসা করে অনেক টাকা আয় করছিল। কিন্তু এই ঘরের মধ্যে তো আমি নিজের বরকে দেখতে পাইনি। তাহলে আমার বর আমার থেকে লুকিয়ে চোরের মতো কোথায় গেছিল? তারপর আমি সেখান থেকে বেরিয়ে যখন বাড়ি থেকে বাইরের দিকে বেরোই, তখন আমার জ্যাঠানির ঘরের পেছন দিকে কারো উপস্থিত থাকার সাড়া পাই। তারপর সেদিকে উঁকি মেরে দেখতেই দেখি আমার বর তার ভাবির ঘরের বাইরের দিকে দাঁড়িয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি মারার চেষ্টা করছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমাদের বাড়িতে সবাই আমার থেকে কী লুকাচ্ছিল এবং এই সমস্ত কথাগুলো আমার শাশুড়ি মা জানতো, নাকি আমার শাশুড়িও এইসব ব্যাপারে আমার মতোই কিছুই জানতো না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এবার কি করব। কারণ আমি বাড়ির নতুন বউ হয়ে তো একটা অনেক বড় সত্যি কথা আমার জ্যাঠানির ব্যাপারে জেনে ফেলেছি এবং সেটা জানার পরে আমি চুপ করে বসে থাকতে পারতাম না। তাই সেদিন আমার বর যখন তার ভাবির ঘরের জানালার বাইরে তাকঝাক করছিল, তখন আমি হঠাৎ করেই তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আমার বরের সামনে দাঁড়াতেই সে আমাকে দেখে তো অনেক বেশি ঘাবড়ে গেছিল। তারপর সে অনেক বেশি ঘাবড়ে গিয়ে ফিসফিস করে আমাকে আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো যে, খুরশিদা, এত রাতে তুমি এখানে কি করছো? আমি তখন অনেক রাগ করে বরকে বললাম, এই প্রশ্নটা তো তোমাকে আমার করা উচিত, কারণ তুমি অর্ধেক রাতে আমাকে একা ছেড়ে চোরের মতো তোমার ভাবির ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছো? আমার বর তখন আমাকে কোনো উত্তর না দিয়েই আমার হাত ধরে আস্তে করে আমার রুমের ভেতরে নিয়ে আসে। রুমে আসা মাত্রই আমি কিন্তু বরের ওপরে রাগারাগি শুরু করেছিলাম। বর তখন আমার হাত ধরে বলেছিল, খুরশিদা, তুমি একটু শান্ত হও। তুমি শুধুই শুধুই আমার ওপরে সন্দেহ করছো। আজ আমি তোমাকে সব কিছু সত্যি কথা বলবো। তারপর আমার বর বলেছিল সে নাকি তার ভাবির ঘরে রাতের বেলায় বেশ কয়েকদিন পরপুরুষকে ঢুকতে দেখেছে। তাই সে তার ভাবির ব্যাপারে সব কিছু সত্যি কথা বের করার জন্য প্রত্যেক দিন রাতে লুকিয়ে তার ভাবির ঘরে তাকঝাক করে। আমিও তখন বরকে সব কিছু সত্যি কথা বলেছিলাম যে তার ভাবি একজন চরিত্রহীন মহিলা। আমার মুখ থেকে সব কিছু সত্যি কথা শোনার পরে বর আমার কথার ওপরে ভরসা ও বিশ্বাস করে বলেছিল সে নাকি এই সব কিছু তার দাদাকে ফোন করে বলে দেবে। পরদিন সকালবেলায় বর তার মাকে কোনো কিছু না বলে আমার সামনেই তার দাদাকে ফোন করে জ্যাঠানির ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিল, যে কিভাবে তার ভাবি প্রত্যেক দিন রাতে পরপুরুষদের সঙ্গে রাত কাটায়, টাকা আদায় করে। কিন্তু সব কিছু সত্যি কথা শোনার পরেও আমার ভাসুর তার ভাইয়ের কোনো কথা বিশ্বাস করতে রাজি হয়নি। এমনকি আমার ভাসুরকে ফোন করার আগে আমি বরকে বলেছিলাম সে যাতে প্রথমে তার মাকে এই কথাগুলো বলে, কিন্তু বর বলেছিল তার মা এই কথাগুলো শুনে নাকি দুশ্চিন্তায় আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তাই আমার বর তার মায়ের থেকে এত বড় সত্যি কথা লুকিয়েছিল এবং ভাসুরকে সব কিছু বলেছিল। কিন্তু আমার ভাসুরকে অনেক বোঝানোর পরেও আমার ভাসুর
আমাদের কোনো কথায় ভরসা করেনি এবং আমিও বুঝে গেছিলাম যে আমাদের হাতে কোনো প্রমাণ না থাকলে আমার ভাসুর আমাদের কোনো কথার ভরসা করবে না। আমার ভাসুর তো অন্ধের মতো তার অর্ধাঙ্গিনীকে বিশ্বাস করত। সেদিন আমি ভেবেই নিয়েছিলাম যে যেমন করে হোক আমাকে একটা প্রমাণ জোগাড় করতেই হবে। তারপর সেদিন রাতের বেলায় যখন আমার শাশুড়ি শুয়ে যাওয়ার পরে আমিও আমার বর একসঙ্গে মিলে জ্যাঠানির ঘরের ভেতরে তাকঝাক করার চেষ্টা করছিলাম, কিন্তু সেদিন তো অনেক চেষ্টা করার পরেও ভেতরে কোনো দৃশ্য দেখতে পাইনি এবং মনে হচ্ছিল কেউ যেন হয়তো আগে থেকেই ভাবিকে সতর্ক করে দিয়েছে। কারণ আগের দিন তো কিহোলের ফুটো দিয়ে আমি সব কিছু দেখেছিলাম, কিন্তু সেদিন রাতে প্রত্যেকটা দরজা ও জানালা পর্দা ভেতর থেকে লাগা ছিল, যার জন্য কিহোলের ফুটো দিয়ে শত চেষ্টা করার পরেও কিছুই দেখতে পাইনি। এইভাবে বেশ কিছুদিন চলার পরে সেদিন আমি থাকতে না পেরে রান্নাঘরে আমার জ্যাঠানিকে জিজ্ঞেস করেছিলাম যে রাতের বেলায় সে কি আমার ভাসুরের সঙ্গে ফোনে কথা বলে। যদিও বা আমি খুব ভালোভাবে জানতাম যে সে রাতের বেলায় কী করে, তা সত্ত্বেও আমি তার মুখে সব কিছু জানতে চেয়েছিলাম। কিন্তু আমার জ্যাঠানি তো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে মিথ্যে কথা বলেছিল যে সে নাকি সারা রাত জেগে আমার ভাসুরের সঙ্গে ফোনে কথা বলে, কারণ সে নাকি সারাদিন ফোনে কথা বলার সুযোগ পায় না। এবং সেদিন জ্যাঠানির মুখ থেকে মিথ্যে কথা শোনার পরে আমার সহ্যের বাঁধ ভেঙে যায়। সেদিন আমি আর সহ্য করতে না পেরে মনে মনে ভেবেই নিয়েছিলাম যে যেমন করেই হোক না কেন আমার জ্যাঠানির সত্যিটা সকলের সামনে নিয়ে আসবই। এমন নয় যে আমার জ্যাঠানি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো, সে তো আমার সঙ্গে ভীষণই ভালো ব্যবহার করতো এবং তার এই ভালো ব্যবহারের জন্যই তো আমি খুব আশ্চর্য ছিলাম যে এটা ভেবে তার এত ভালো ব্যবহার থাকা সত্ত্বেও সে কীভাবে রাতের অন্ধকারে আমাদের সব্বাইকে ঠকাচ্ছিল। তারপর সেদিন রাতের বেলায় সবার খাওয়া দাওয়া যখন হয়ে যায়, পরে আমি বরকে বলেছিলাম যে সে যাতে শুয়ে পড়ে, আমার অপেক্ষা যাতে না করে, কারণ সেদিন আমি একটা অনেক বড় পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছিলাম। তারপর সেদিন সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই যখন শুয়ে পড়েছিল তখন ঘড়িতে রাত্রি 2টো বাজছিল। ঠিক ওই সময় যা দেখেছিলাম তাতে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল, আমার চোখ দুটো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। কারণ আমার জ্যাঠানি তো একসঙ্গে 2জন পুরুষের সঙ্গে মন খুলে সময় কাটাচ্ছিল এবং এই সব কিছু আমি নিজের চোখে দেখেছিলাম। আমার চোখের সামনেই সব কিছু হচ্ছিল এবং আমি প্রমাণ হিসাবে ওই সব কিছু নিজের মোবাইলের মধ্যে রেকর্ড করেছিলাম। আসলে সেদিন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পরে আমার জ্যাঠানি যখন রান্নাঘরে দুধ গরম করছিল, ঠিক ওই সময় আমি লুকিয়ে জ্যাঠানির ঘরের আলমারির পিছন দিকে একটা কোণায় লুকিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম এবং এটা করার ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তারপর অর্ধেক রাতে আমার জ্যাঠানি একটা ছোট ও নোংরা পোশাক পরে মনের আনন্দে তৈরি হচ্ছিল। তারপর কিছুক্ষণ পরে আমার জ্যাঠানির ঘরে পেছন দিকের দরজা খুলে একটা পরপুরুষ ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সেই পরপুরুষ আর কেউ নয়, সে তো আমাদের বাড়ির পাশের একজন সবজিওয়ালা ছিল। তারপর ওই সবজিওয়ালা ঘরের ভেতরে ঢুকে পিছন দিক থেকে আমার জ্যাঠানিকে অনেক জোরে চেপে জড়িয়ে ধরেছিল এবং আমার জ্যাঠানি ওই রকম নোংরা পোশাকে দেখে ওই সবজিওয়ালা অনেক বেশি উত্তেজিত হয়ে আমার জ্যাঠানিকে ধরে বলল, তাড়াতাড়ি বিছানায় চলো, আমি আর সইতে পারছি না। আমার জ্যাঠানি তখন ওই সবজিওয়ালার ঘাড়ে নিজের হাত দুটো রেখে বলল, আগে আমার উপহারটা বের করো, তারপরে আমি তোমাকে খুশি করব। এদিকে আমি আলমারির পেছন থেকে লুকিয়ে সব কিছু দেখছিলাম আর খুব আশ্চর্য হচ্ছিলাম এটা ভেবে
যে একটা মানুষ তার লোভ পুরো করার জন্য কতটা নিচে নামতে পারে। তারপর ওই সবজিওয়ালা লোকটি আমার জ্যাঠানির হাতে নগদ 20,000 টাকা দেয়। ওই টাকা পাওয়ার পরে আমার জ্যাঠানি নিজের মান সম্মান সব কিছু শেষ করে দেয় ওই সবজিওয়ালা লোকের কাছে। সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি ভাবির নোংরা ব্যবহার দেখার পরে। পরের দিন সকাল হতেই আমি থাকতে না পেরে জ্যাঠানির সামনেই শাশুড়ি মাকে সব কিছু সত্যি কথা বলেছিলাম। আমার জ্যাঠানি তখন আমার কথা শোনার পরে আমার দিকে অনেক রেগে কটমট করে তাকিয়ে বলেছিল, খুরশিদা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার ব্যাপারে এইসব কি আজে বাজে কথা বলছো? তোমার সাহস কী করে হলো আমার ব্যাপারে এই আজে বাজে কথা মাকে বলার? তোমার এ বাড়িতে আসতে কতদিন হয়েছে যে তুমি এখন থেকেই বিচার করছো যে আমি ভালো না খারাপ? এমনকি আমার শাশুড়িও বলেছিল, তুমি কি হিসেব করে এত বড় লাঞ্ছনা আমার বাড়ির বউয়ের উপরে লাগাচ্ছ? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমি তখন বলেছিলাম, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে এবং আমি কোনো মিথ্যে কথা বলছি না। এই কথা বলে আমি নিজের মোবাইলটা বের করে শাশুড়ি মাকে সব কিছু দেখিয়েছিলাম। সব কিছু দেখার পরে শাশুড়ি মা আমার জ্যাঠানির গালে একটা থাপ্পড় মেরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। আমার শাশুড়ি মা অনেক জোরে জোরে কান্নার শব্দ পেয়ে আমার বর তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, মা, তুমি এভাবে কাঁদছো কেন? কী হয়েছে? তখন আমার শাশুড়ি আমার মোবাইলটা বরের হাতে দিয়েছিল। আমার বর তখন তার ভাবির সব কাণ্ডকলাপ দেখেছিল এবং আমার বর আমাকে বলল, খুরশিদা, তোমাকে বলেছিলাম না এই ব্যাপারটা আমাদের মাঝেই থাক, কারণ মা জানলে মায়ের অনেক চিন্তা হবে। তা সত্ত্বেও তুমি কেন ভাবির ব্যাপারে এত বড় সত্যি কথাটা মায়ের সামনে ফাঁস করলে? আমি তখন বরকে বললাম, আচ্ছা তুমিই বলো, এত বড় সত্যি কথাটা কি মায়ের থেকে লুকানো ঠিক হতো? ওই সময় আমার শাশুড়ি মা অনেক রেগে গিয়ে ভাসুরকে ফোন করে তৎক্ষণাৎ বাড়িতে ডেকেছিল। শাশুড়ি মায়ের কথা মতো সেদিন আমার ভাসুর রাত্রিবেলাতেই বাড়ি পৌঁছে গেছিল। তারপর ভাসুরের বাড়ি আসার পরে শাশুড়ি মা জ্যাঠানির ব্যাপারে সব কিছু ভাসুরকে বলেছিল এবং ভাসুরকে সব কিছু বলার পরে শাশুড়ি মা যখন জ্যাঠানির হাত ধরে তাকে বাড়ি থেকে বের করতে চেয়েছিল, তখন আমার ভাসুর তার মাকে বাধা দিয়েছিল এবং আমার জ্যাঠানির ব্যাপারে যা বলেছিল সেটা শুনে তো আমাদের সবার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। আসলে আমার জ্যাঠানি এই সব কুকর্মগুলো তারপরের অনুমতিতেই করেছিল এবং এর কারণস্বরূপ আমার ভাসুর বলেছিল, যেহেতু আমার শাশুড়ি মা তার দুই ছেলের সব আয় করা টাকা এবং আমাদের সমস্ত গয়না নিজের কাছেই জমা রাখতেন এবং তাদের ইনকাম করা টাকা সব হিসেব শাশুড়ি মাকে দিতে হতো। তার মায়ের এই ব্যবহারে আমার ভাসুর একদম পছন্দ করতেন না এবং সে চেয়েছিল তার মায়ের কাছ থেকে সমস্ত টাকা পয়সা ও গয়না হাতিয়ে নিয়ে তারা দুজন মিলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। শুধু তাই নয়, বেশি টাকা আয় করবার লোভে আমার ভাসুর তার নিজের স্ত্রীকে খারাপ কাজে নিযুক্ত করেছিল ও নিজের স্ত্রীকে মান সম্মান বিক্রি করে কিছু টাকা জমাতে বলেছিল, যাতে তারা এখান থেকে পালিয়ে অন্য শহরে গিয়ে ভালোভাবে জীবন ধারণ করতে পারে। মানুষ কতটা নিচু স্তরে যেতে পারে শুধুমাত্র টাকার জন্য? এই গল্পে সেই নিম্নমানের মানুষগুলোর আসল পরিচয় পাওয়া গেছে। সেদিন আমার শাশুড়ি সব কিছু শোনার পরে তার বড় ছেলে ও বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আসলে এতে আমার ভাসুর যতটা দোষী ছিলেন, ঠিক ততটাই আমার জ্যাঠানিও দোষী ছিল, কারণ সেও টাকার লোভে তার বরের কথা শুনে নিজের মান সম্মান বাজারে বিক্রি করতে দ্বিধাবোধও করেনি। এখন আমিও আমার বর মাকে নিয়ে থাকি। মানছি যে আমার শাশুড়ি বড্ড হিসাবি, কিন্তু উনি যা করছেন আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই তো করছেন। এখন আমি বর অনেক সুখে আছি এবং ভালো আছি, এই জন্যই তো বলে
অন্যায় সহ্য করা ও অন্যায় করা দুটোই অপরাধ ও পাপ। তাই আমি যখন দেখলাম যে আমার জ্যাঠানি অন্যায় কাজ করছে, তখন আমি সাহস করে তাদের সত্যিটা বাড়ির সবার সামনে তুলে ধরেছিলাম। কারণ তারা দুজনে অন্যায় কাজ করছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।